হাতে গ্লাভস পরে নিল স্বর্গ আর পিউ। মোহিতকে উপর করে শোয়ানো হয়েছে। ইনজেকশনে মেডিসিন লোড করার জন্য পিউকে নির্দেশ দিল স্বর্গ। লজ্জায় ইতস্ততায় মোহিত বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে ফেলল। সাথে সাথেই মনের ক্যানভাসে ভেসে উঠল গ্রে কালারের কুর্তির সাথে জিন্স প্লাজো পরিহিত চাঁদের মতো হলুদ ফর্সা বর্ণের পিচ্চে একটা পরি, যার কাঁধ ঝলমলে ডিপ ব্রাউন রঙের স্ট্রেট চুলগুলো কাঁধ পর্যন্ত স্টাইল করে কাটা। ধবধবে সাদা মুখটিতে প্রসাধনীর কোনো ছোঁয়া নেই, তবুও যেন অপসরা। গোলাপি ঠোঁটের লিপ বাম কৃত্রিম আলোক ঝলকে চকচক করছে, সাথে ঠোঁটের নিচে কুচকুচে কালো তিলটা, যা মনের ভেতরে নিষিদ্ধ ইচ্ছের জাগ্রত করে। বড় বড় চোখের ঘন পাপড়ির ঝপটানি বুকে হাতুড়ি পেটাচ্ছে। মেজর, উঠে পড়ুন, ইঞ্জেকশন পুশ করা হয়ে গেছে। মেয়েলি মিষ্টি কণ্ঠের ভাবনার ভাঙন হলো। এত দ্রুত শেষ হয়ে গেল? এত দ্রুত নয়, পাক্কা 10 মিনিট লেগেছে। বলেই হেসে ফেলল স্বর্গ। লজ্জায় দ্রুত প্যান্ট ঠিক করে বেরিয়ে এলো মোহিত। এমন ভাবেই এই মেয়ের ভাবনায় ডুবেছে যে এত মোটা শুয়ের ঘাও টের পায়নি। ওহো, সর্বনাশী একদম। ক্যাপ্টেন শম্প বলেই ডেকে উঠল মোহিত। আলাদিনের দৈত্যর মতো নিমিষেই হাজির হলো সৌম্য। ছেলেটা বেশ কাজের, একসাথে অনেক কাজ করেছে মোহিত আর সৌম্য। যেমন চৌকস তেমনি ব্যক্তিত্ববান। 1.5 বছর ধরে ছেলেটি মোহিতের সাথে বিভিন্ন প্ল্যানে সামিল হয়েছে। মানুষকে হাসাতে এবং নিজে হাসতে ভালোবাসে ছেলেটি। মোহিতেরও ইচ্ছে করে সৌম্যের মতো হতে, কিন্তু বিভিন্ন কারণে নিজের খোলস থেকে বেরোতে পারে না মোহিত। সৌম্য সুযোগ পেলে তাকে হাসায়, এজন্য সে সৌম্যের কাছে অনেক ঋণী। মোহিতের মরুভূমির ন্যায় জীবনে সৌম্য এক পশলা বৃষ্টির মতো। এই জন্যই তো মোহিত ধীরে ধীরে নিজের ছোট ভাইয়ের স্থান দিয়েছে সৌম্যকে। ক্যাপ্টেন, তুমি কি ডাক্তারনিকে দেখেছো? সৌম্য গদগদ হয়ে মাথা নিচু করে 2 হাত বুকে ভাঁজ করে বলল, জি স্যার, ডাক্তারিনী ভয়ঙ্কর সুন্দরী। ভয়ঙ্কর সুন্দরী নয়, বলো ভয়ঙ্কর বিয়াদব। বলেই ফিচেল হেসে কালো রোদ চশমাটা নাটকীয় স্টাইলে চোখে লাগিয়ে এক হাত পকেটে ঢুকিয়ে শীষ বাজিয়ে প্রস্থান নিল। মেজরের এমন উদ্ভট আচরণ দেখে বেককল বনে গেল সৌম্য। রাত 12টা বেজে 15 মিনিট। রহস্যময় ব্যক্তির কাছে হঠাৎই একটা ফোন আসলো। হ্যালো খলিল ভাইয়া, খলিল বলো, ওখানকার খবর কি? সাহেব, ওই মেজর কোনো এক মিশনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কি মিশন সেটা বুঝতে পারছি না। সেটা বোঝার জন্যই তো তোমার মতো লোককে রাখা হয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরোই একটা অপদার্থ। রাগ চেপে খলিল বলে উঠল, ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর কি সহজে বের করা যায় সাহেব? টাকা ছিটাও খলিল, ভাত ছিটালে কাকের অভাব থাকে না। আশা করি বুঝতে পেরেছ। রাখছি এখন, এসব অকাজের পেঁচাল ভালো লাগছে না। বলেই খট করে লাইন কেটে দিল ওপাশের ব্যক্তিটি। শালা গিরগিটি। বলেই রাগে বাটন ফোনটি সজোরে আছাড় মারল খলিল। পাখির কিচিরমিচির শব্দে ঘুমের রেশ হালকা হয়ে গেল স্বর্গের। আজ তার অফ ডে, ইচ্ছে করে ঘুমাবে এই নিয়তে এসির পাওয়ার কমিয়ে কম্বল মুড়িয়ে দিয়েছে, কিন্তু ভোরের আলো ফুটতেই ঘুম হালকা হয়ে গেল। অ্যালার্মটি এখনো যেহেতু বাজেনি, আর একটু চোখ বন্ধ করে রাখলে ক্ষতি কি? মুহূর্তেই বেড সাইড টেবিলের উপর থাকা মোবাইল নামক যন্ত্রটি কর্কশ সুরে বেজে উঠল। চোখ মুখ খিচে কম্বলের নিচে ঢুকে গেল স্বর্গ। কোনো মতে হাতড়ে মোবাইলটা সাইলেন্ট করে ফেলে রাখলো। চোখ বুজে ঘুমের সামান্য চেষ্টা চালালো সে। অকস্মাৎ দরজায় ধামধাম বাড়ির শব্দে আর চিল্লানির শব্দে স্বর্গের রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। ব্ল্যাঙ্কেট সরিয়ে দরজা খুলে কাউকে না দেখতে পেয়ে রাগের পারদ আরো মাত্রা ছাড়িয়ে গেল। দরজায় কে এসেছিল বুঝতে বেশি বেগ পেতে হয়নি চৌকস ডাক্তারের। আজের একটা বিহিত করতেই হবে, এবং ডিস্টার্ব দাতাকে কিভাবে পানিশমেন্ট দিবে সেটাও ভেবে ফেলল। পা টিপে টিপে স্বর্গ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো লিভিং রুমে। এসে দেখতে পেল কেউ একজন পায়ের উপর পা তুলে পত্রিকা পড়ছে। সামনে জুসার হালকা রাস্তা। স্বর্গ জানে এটা তার ছোট ভাই, যদিও ও তো ছোট নয়, মাত্র 2 বছরের ছোট বড়। কিন্তু তাদের লড়াই মারামারি 3-4 বছরের বাচ্চা কেন টম জেরিকেও হার মানাবে?
ওই তো পত্রিকার ওপর দিয়ে সুখের চুলগুলো দেখা যাচ্ছে। খপ করে ধরতে পারলেই বাগে আনা যাবে। যেই ভাবা সেই কাজ, ধূর্ত বাজ পাখির মতো ধরে ফেললো চুলের মুঠ। যদিও ছোট চুল ধরতে বেগ পেতে হচ্ছে, তবুও ছাড়া যাবে না। ঘুম নষ্ট করার শাস্তি ওকে পেতেই হবে ভেবেই চুল ধরে আর এক হাত দিয়ে গলার টিপে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, সুখের বাচ্চা হারামি কুত্তা, তোকে আমি মেরেই ফেলবো আজ। অকস্মাৎ আক্রমণে ভেবাচেকা খেয়ে গেল যুবক। ড্রয়িং রুমের চিৎকারে মিসেস তনুজা মাহমুদ খুন্তি হাতেই দৌড়ে আসলেন। নাফিজ মাহমুদ সবেই চুলে অর্ধেক কালো রঙের কালিটা লাগিয়েছেন, বাকিটা আর লাগাতে পারলেন না। বাটির সমেত দৌড়ে আসলেন। স্বর্গের ভাই সুখ পিছন থেকে জুসের গ্লাসে এক সিপি চুমুক দিয়ে বলে উঠল, আপুই আমি তো এখানে। পিছনে ফিরে সুখকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বর্গ নিজের আলুথালু চুলগুলো এক হাত দিয়ে চোখের সামনে থেকে সরিয়ে সামনে থাকা পুরুষটির দিকে নজর দিল। ধপধপে ফর্সা পুরুষটির ওভাল শেপের ক্লিন শেপ করা চকচকে মুখমণ্ডল, সেই মুখের রাজ্যের মায়া ভরা তীক্ষ্ণ চোখ যেন স্বচ্ছ সমুদ্র, খাড়া নাক, নৌকার মতো বাঁকা ভ্রুজোড়া। আর্মি কাটিং হেয়ারটা তাকে একটু বেশি মানাচ্ছে যেন। তার জিম করা পেশিবহুল শরীরের সামনে স্বর্গ নিতান্ত এক পিঁপড়ে। এক হাত দিয়ে চুলের মুঠি এখনো ধরে আছে, বেখেয়ালে হাত ছড়াতেই ভুলে গেছে। অপর দিকের পুরুষটির ক্ষেত্রে ঘটনা ঘটেছে অন্য। স্বর্গের পরনে স্লিপিং শার্ট, ট্রাউজার, আলুথালু মুখ, চোখে জমে থাকা তেলে চকচক করা গাল, নাক, কাপা কাপা গোলাপি শুষ্ক ঠোঁটজোড়া এবং এতটা কাছাকাছি প্রথম কোনো মেয়ের হওয়া, সব মিলিয়ে মনের ভেতর নিষিদ্ধ ইচ্ছেকে বারবার মাথা চাড়িয়ে জাগ্রত করে দিচ্ছে। না, আর পারা যাচ্ছে না। বাপকে তো পাত্তা দিসি না, অন্তত বাইরের মানুষকে তো দেই। এটা তুই কী করলি মা? মেজরকে মেরে দিলেই, বেচারা আমার কাছে এসেছে আর এভাবে অপমান করে দিলি। বাপির মুখে এমন নাটকীয় কথা শুনে স্বর্গ আহাম্মক হয়ে গেল। এই লোক আর্মি জেনারেল না হয়ে নাটকের সিনেমায় ভাড়ামি করলে বেশি জনপ্রিয় হতো। মোহিতের চুলের মুঠি ছেড়ে আমতা আমতা করে মাথা নিচু করে বিনীত সুরে বলে উঠল স্বর্গ, সরি মেজর, আমি আমি আমার ভাই ভেবে আপনাকে ধরে ফেলেছি, ইন্টেন্সলি করিনি, মাফ করবেন। বলে এলোমেলো পায়ে প্রস্থান নিল। মোহিত তার বুকের হার্টবিটের ধুকপুকুনিতে কথার খেই হারিয়ে ফেলল। তনুজা কোমল সুরে জানতে চাইল, বাবা লাগেনি তো তোমার? না আন্টি, এসব ছোটখাটো মায়ের আমার কাছে গায়ের তোলা পড়ার মতো। আপনি আপনার কাজ করুন, আমি ঠিক আছি। দেখেছো, বলেছিলাম না মেয়েটা ডাকাত। স্যার, বাকি রংটা চুলে লাগিয়ে আসুন, একদম জোকার লাগছে। মোহিতের এমন কথা শুনে বোকার মতো হাসি দিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে গেল নাজিব মাহমুদ। মোহিত জানে বাবা হিসেবে নাজিব মাহমুদ 10-এ 10। কাজের সূত্রে নাজিব মাহমুদের সাথে অনেক মেলামেশা করার সুযোগ পেয়েছে মোহিত। ভদ্রলোক যেমন হাসি খুশি তেমনি কঠোর। তিনি কাজ আর ফ্যামিলি কখনো এক জায়গায় রাখেন না। মোহিতকে নাজিব মাহমুদ বারবার একটা কথা বলেছেন, আমার ফ্যামিলি আমাকে নিয়ে কখনো কোনো অভিযোগ করতে পারবে না মোহিত। আমি কখনো ওদের প্রতি কঠোরতা দেখাইনি। যখন যতটুকু ওদের ভালো রাখতে প্রয়োজন হয়েছে আমি সেভাবেই দিয়েছি। আমার ছেলে মেয়েদের কাছে আমি বেস্ট বাবা, আমার স্ত্রী তনুজার কাছে আমি শ্রেষ্ঠ হাজব্যান্ড। এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে মোহিত? মোহিত মন থেকেই ভদ্রলোককে অনেক শ্রদ্ধা করে। নাজিব মাহমুদ কর্মক্ষেত্রে যতটা কঠোর, কর্মক্ষেত্রের বাইরে ততটাই নমনীয়। নাজিব মাহমুদের মাঝে মোহিত নিজের বাবার প্রতিচ্ছবি খুঁজে পায়। হঠাৎই পিছন থেকে সুখ কাশি দেওয়ার ভান করল, হাই ব্রো, আমি সাফর মাহমুদ, সুখ সাগরে গুনে গুনে 2 বছর ছোট্ট একমাত্র আদরে ভাই। খুব জ্বালায় তো, এর জন্য মাঝে মাঝে বাগে পেলে মার ধুলানি দেয়, আবার মাঝে মাঝে লুকিয়ে পড়ি, তখন বাপি ওর খামচি খায়। এই ধরুন আজকে এই ব্যাপারটাই। একটু আগে ইচ্ছা করে ওর আরামে ঘুমটা ভাঙালাম, তার বদলে আপনি কেলানি খেলেন। কিন্তু আপনাকে কেলানি খাওয়ার ইচ্ছা আমার ছিল না, জাস্ট ওর ছুটির দিনটা স্পেন্ড করতে চেয়েছিলাম। অ্যান্ড আই এম সাকসেস। বলেই কলার ঝাঁকালো 22 বছরের ক্যাডেট পড়ুয়া যুবকটি। এই মুহূর্তে মোহিতের এই বাড়ির প্রত্যেক সদস্যকে পাগল মনে হচ্ছে, সাথে নিজেকেও। কিন্তু ফিউচার শ্বশুরবাড়ি বলে কথা, কাউকে পাগল বলা যাবে না। চুপচাপ জুসের গ্লাসটা হাতে নিয়ে ছোট করে একটি চুমুক বসালো এবং মনে মনে ভাবলো, পাগল হয়ে যদি সুদের রকমায় 3 গুর্জার করা যায় তাহলে ক্ষতি কোথায়? 20 মিনিট পর জেনারেল নাজিব মাহমুদ তার স্টাডি রুমে মোহিতকে ডাকলেন। মোহিত কিছু কাগজ আর নকশা নিয়ে পৌঁছে গেল সিঁড়ি বেয়ে 2 তলার কর্নারের কাঙ্ক্ষিত সেই রুমে। শুরু হলো গোপন বৈঠক। হেই,
আপনি ক্যাপ্টেন সৌম্য না? আকস্মিক মেয়েলি কণ্ঠ শুনে পিছনে ফিরতেই সামনে দাঁড়ানো সুন্দরী এক মেয়েকে দেখে বিষম খেল সৌম্য। জি আমি ক্যাপ্টেন সৌম্য। শাহরিয়া। আপনাকে তো চিনতে পারলাম না। আপনার ব্রেনে জং ধরেছে ক্যাপ্টেন। 2 দিন আগে আমাদের দেখা হয়েছিল বুসরা জাহিন স্বর্গের চেম্বারে। মাথা চুলকে ও মনে পড়েছে। বলেই ভদ্রতা সূচক হাসি বিনিময় করলো সৌম্য আর বলল, সেদিন দেখা হলেও কথা হয়নি, এজন্যই আন্তরিকভাবে দুঃখিত। এমা না না, কোনো প্রবলেম নেই। আপনার নামটা জানা হলো না, যদিও আপনি আমার নাম ইতিমধ্যেই জেনে গেছেন। মেহনাজ পিউ। আমি সরকারি স্কুলের জীবনের ফ্রেন্ড। সুন্দর নাম, ঠিক আছে আপনার মতো। ফ্ল্যাটিং করছেন? সৌম্য জিভ কামড়ে কান ধরে কিউট করে বলে উঠল, তবুয়া একদম না ম্যাডাম। পিউর কি হলো কে জানে। সৌম্যের এমন রূপ দেখে মনে তার ঠান্ডা বাতাস বয়ে গেল। সকাল 10টা বেজে 5 মিনিট। সেনা সদস্যদের প্রশিক্ষণ অনুশীলন চলছে। মোহিত দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছে আর ভাবছে, ভেতরের খবর বাইরে কে পাচার করছে, নিজেদের ব্যক্তিগত তথ্য কিভাবে আংশিক হলেও ফাঁস হচ্ছে। আরও বেশি সতর্ক হতে হবে। কোনোভাবে এবারের প্ল্যান ভেস্তে দেওয়া যাবে না। যে কোয়াল আমি 2 বছর ধরে খুঁজে চলেছি, এবার জালে আটকাতেই হবে। কি ব্যাপার মুহিত, তোমাকে অন্যমনস্ক লাগছে? হঠাৎ পিছন থেকে এমন ভরাট কণ্ঠ শুনে চমকে ওঠে মোহিত। ভাবনা কাটিয়ে পিছনে ফিরে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজ মোর্শেদকে দেখে তৎক্ষণাৎ স্যালুট জানায়। কিছু স্যার, হঠাৎ মায়ের কথা মনে পড়েছে। দীর্ঘদিন তিনি হসপিটালে ভর্তি, সুস্থতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। এমন আরও হবে না স্যার। সরি স্যার। ডোন্ট ওয়ারি মাই বয়, সব ঠিক হয়ে যাবে। কাজে মন দাও। আর তোমার কি মিশনের কি খবর, কোনো খোঁজ পেলে? নিয়াজ মোর্শেদকে কেমন জানি সুবিধার মনে হয় না মোহিতের, তাই মোহিত সব কথা চেপে গিয়ে নানান তালবাহানা লাগিয়ে এক গল্প বলে ফেলল। না স্যার, কোনো কিছু হলেও আহমেদ খানের নাগাল পাচ্ছি না। আপনি টেনশন করবেন না, আমি ঠিক খুঁজে বের করব। কথাটি বলে আর এক মুহূর্ত দেরি না করে চোখে কালো রোদ চশমাটা পরে লম্বা লম্বা পা ফেলে হাঁটা ধরল মোহিত। গন্তব্য CMH। একবার মাকে দেখে ডক্টরের সাথে কথা বলতে হবে।